স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন দল এবং সরকারের মাসব্যাপী কর্মসূচি শুরু। জুলাইকে ফের ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিচারের শুনানি শুরু। মামলা থেকে অব্যাহতি চাইবে স্টেট ডিফেন্স। এবং নিজস্ব ভবন ও আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও ফেডারেশনের অসহযোগিতায় অচল পাবনা রাইফেলস ক্লাব, সক্রিয় করার আশ্বাস প্রশাসনের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। জুলাই অভ্যুত্থান পাল্টে দেয় রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনামলের অবসান ঘটে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনে সরকারের দমন, পীড়ন, হত্যা, নির্যাতনে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো দেশে। রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা, হতাহত হয় বহু মানুষ। কোটা সংস্কারের দাবির আন্দোলন শেষমেশ গড়ায় সরকার পতনের আন্দোলনে, যার চূড়ান্ত প্রকাশ জুলাই গণ অভ্যুত্থান। ৩৬ দিনের টানা সেই আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী সরকারি কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অভ্যুত্থানকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক উল্লেখ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ২০২৪-এর ১ জুলাই অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের সন্ধিক্ষণে পৌঁছায় বাংলাদেশ। ছাত্রদের কোটা আন্দোলনের সামান্য কর্মসূচি এদিন রূপ পায় অসামান্য বৈষম্য বিরোধী আন্দোলনে। শুরু হয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার পতনের সূচনা বিন্দু। জুলাই অভ্যুত্থান স্মরণে আজ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ১১টায় নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। বক্তব্যে জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মাসব্যাপী এ আয়োজন শুধু ভাবাবেগ কিংবা ক্ষোভ প্রকাশের বিষয় নয়, স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই জারি রাখার প্রত্যয়। একই সঙ্গে জুলাই গড়ে ওঠা ঐক্যকে সুসংহত করা। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। জুলাইয়ের চেতনাকে পুনরুজ্জীবিত করতে নতুন করে শপথ নেওয়ার প্রত্যয় জানিয়ে মাসব্যাপী এ অনুষ্ঠানমালায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। অনুষ্ঠানে জুলাই ক্যালেন্ডার এবং জুলাই স্মৃতি শিক্ষাবৃত্তিরও উদ্বোধন করেন ডক্টর ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এর মধ্য দিয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করে দলটি। ডেস্ক রিপোর্ট।
কোটা বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান। গত বছরের জুলাই মাসে শুরু হয় স্বৈরাচার পতনের আন্দোলন। আর এই আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে সকালে রংপুরের পীরগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা। আবু সাইদের পরিবারকে সাথে নিয়ে কবর জিয়ারত করেন তারা। পরে রংপুরের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হন। আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এদিকে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। একই কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে 6 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সব রাজনৈতিক দল ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গতরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় সঙ্গীতকে মোমবাতি জ্বালিয়ে শুরু হয় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামের এই আয়োজন। এরপর 2 মিনিট নীরবতায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণ সভায় অংশ নেন ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। বক্তারা জুলাই শহীদ ও বীর যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। শপথ নেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। 5ই আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে ছাত্রদল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাধ্যমে মনে করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি মুলতবি করা হয়েছে। আগামী 7 জুলাই পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1-এ সকালে শুনানি শুরু হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানি করেন। তবে প্রস্তুতি না থাকায় আজ শুনানি করেননি আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরের তারিখে তিনি তদন্ত প্রতিবেদন থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন। এই মামলায় আটক একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 12ই মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন চিফ প্রসিকিউটর। অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। নিজস্ব ভবন এবং আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও বাংলাদেশ শুটিং ফেডারেশনের অসহযোগিতায় অচল হয়ে পড়েছে
ঐতিহ্যবাহী পাবনা রাইফেলস ক্লাব। দীর্ঘ প্রায় 1 বছরেও হয়নি কোনো কমিটি মিটিং। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় আগাছা আর জঙ্গলে আচ্ছাদিত হয়ে পড়েছে আউটডোরের শুটিং রেঞ্জ। অথচ এই ক্লাবের শুটারদের রয়েছে এক গৌরবময় সোনালী অতীত। পাবনা থেকে উৎপল মির্জার রিপোর্ট। পাবনা রাইফেলস ক্লাবের 50 মিটার রাইফেল শুটিং জোনে এখন ভুতুরে পরিবেশ। ঝোড় জঙ্গল আর আগাছায় আচ্ছাদিত এই রেঞ্জেই একসময় অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের অনেক প্রতিযোগিতা। নিয়মিত শুটিং করেছেন পেশাদার শুটাররা, অথচ দীর্ঘদিন পরিচর্যার অভাবে সৃষ্টি হয়েছে এ দুরবস্থার। 1955 সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই ক্লাবের আছে নিজস্ব 3তলা ভবন। স্কোয়াড গ্রুপের পরিচালক ও দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরীর সহযোগিতায় তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের একটি ইনডোর শুটিং রেঞ্জ, যেখানে দেশি বিদেশি প্রশিক্ষকরা দিয়েছেন শুটিং প্রশিক্ষণ। তৈরি হয়েছে ভালো শুটার। আমি 2 বছর ধরে পাবনা রাইফেল ক্লাবে শুটিং করতেছি। যদি নিয়মিত হয় না, নিয়মিত হলে পারে আমি অবশ্যই ভালো করতে পারতাম। শুটিং ফেডারেশনে যেরকম আমরা পরিবেশ পেয়ে থাকি, প্রায় অনেকখানি আমরা সেরকম পরিবেশ পাবনাতেও পেয়ে থাকছি। স্থবির হয়ে আছে এটা, মানে এটাকে যদি আবার সেই পূর্বের মতো যদি চালু করতে হয় তাহলে এর যে পৃষ্ঠপোষকতার দরকার, একটু সরকারি পৃষ্ঠপোষকতাও দরকার। কারণ রাইফেল ক্লাব ফান্ডিং কষ্টে আছে, অর্থ সংকটে রাইফেল ক্লাব যাচ্ছে। শুধু মেম্বারদের, এক্সিকিউটিভ মেম্বারদের আর্থিক অনুদান দিয়ে তাদের দৈনন্দিন কার্যকলাপ পরিচালিত করতে হয়। জেলা শহরে যেসব রাইফেল ক্লাব, তাদের তো আয়ের দিকটা খুব একটা সচ্ছল না, যে জন্য ওই অত্যাধুনিক যে আর্মস দিয়ে এখন শুটিং হয়, সেই আর্মসগুলো তো আমরা ঠিক মতো ক্রয় করতে পারতেছি না। ক্লাব কর্তৃপক্ষ জানান দীর্ঘ প্রায় 1 বছর ধরে অকার্যকর রয়েছে শুটিং ফেডারেশন। রাইফেল ক্লাবগুলোর শুটিং ওরিয়েন্টেড ক্লাব এবং এদের প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়। তারা নানাবিধ কারণে আমাদের দীর্ঘদিন প্রায় 11 মাস মিটিংয়ের টাইম দিতে পারে না, সেই কারণেই কিছুটা স্থবিরতা আসছে। আমাদের যে প্রশিক্ষণ শিবির এটা একদম কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে। শুটার তৈরি করা এটা বন্ধ হয়েছে এই আগস্টের এই অভ্যর্থনের পরের থেকে বন্ধ হয়েছে এবং এটা এখন ওই অবস্থায় আছে। আশা করি এটা আমরা আগামী মাসের ফার্স্ট উইকের থেকে আবার নতুন উদ্যমে এটা চলতে পারে। জেলা প্রশাসক জানান রাইফেল ক্লাবকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই আহ্বান করা হয়েছে কমিটি মিটিংয়েও। আগামী 2 তারিখে এ বিষয়ে আমাদের কমিটির সভা তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এখান থেকে আমরা বেশ কিছু প্রস্তাব জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে পাঠাবো, যাতে ক্রীড়া এবং এখানে যারা শুটিংয়ের যে ছেলেমেয়েরা আগ্রহী আছে তাদেরকে যাতে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি। শুটিংয়ে পাবনার রয়েছে গৌরবময় এক সোনালী অতীত। পাবনার কৃতি শুটার আসিফ হোসেন খান কমনওয়েলথ ও সাব গেমসে বাংলাদেশের পক্ষে অর্জন করেছেন স্বর্ণপদক। শুটার মোবারক হোসেন রত্ন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হন। 2024 সাল পর্যন্ত প্রতি বছর জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন পাবনার শুটাররা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। চলতি অর্থবছরে জাতীয় নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখেই বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। জানান নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না। এদিকে শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম 3 দিন বন্ধ থাকায় আমদানি রপ্তানির উপর খুব বেশি প্রভাব পড়েনি বলে দাবি করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা। তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সেই হিসেব এখনো হয়নি বলে জানান তিনি। আগামী 6 মাসের জন্য বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ভিন্ন কোনো প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের যদি অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই নতুন করে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। বরগুনায় গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। গতরাতে বরগুনা থেকে বরিশাল সদর হাসপাতালে যাওয়ার পথে 1 জন এবং জেলা সদরের
কালির ত্বক এলাকায় নিজ বাড়িতে এক শিশু মারা যায়। এদিকে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 15 জন। পটুয়াখালীর হটস্পট মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 35 জন। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 79 জন ডেঙ্গু রোগী। এছাড়া গেল 24 ঘন্টায় মানিকগঞ্জ এবং যশোরে 15 জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি হাসপাতালে 50 টাকা এবং বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে সর্বোচ্চ 300 টাকা। সিরাজগঞ্জে যমুনা নদীতে তীব্র স্রোতের কারণে দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, রাস্তাঘাট এবং গাছপালা। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বসতবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। সিরাজগঞ্জ থেকে মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। কয়েকদিন ধরে উজানের পানি নামছে সিরাজগঞ্জের যমুনা হয়ে। এতে নদীতে বইছে তীব্র স্রোত। আগ্রাসী হয়ে উঠেছে যমুনা, দেখা দিয়েছে তীব্র ভাঙন। সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারি সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এছাড়াও যমুনার বুকে দীর্ঘদিন ধরে জেগে ওঠা বড় চরটিও হারিয়ে গেছে নদী গর্ভে। ভাঙতে 3 কিলোমিটার ভাঙিয়ে যাইছে। আমরা এসে অবদার ডালে, সরকারি রাস্তার ডালে বাড়ি করছি, এখন সেই জায়গাও ভেঙে যেতেছে। আর আঙ্গরে পিছনের মতো আর কোনো জায়গা নাই। আমাদের বাড়ি এ পর্যন্ত 4 ভাঙা দিছি। আমাদের গ্রাম ভাটপিয়ারি ছিল, এখনও ভাটপিয়ারির মধ্যেই আছি, একবার শেষ সীমানার। এখন বাঙালি বাড়ি আঙ্গুর আর কোনো যাওয়ার কোনো পথঘাট নাই। এই জায়গায় যে প্রায় বছর হলে ভেঙে ভেঙে একটু চর চরে সব শেষ। 4 বিঘা কিষাল খাত ভেঙে শেষ হয়ে গেছে। আন বাড়ির কিনারে এসে নদী ঠেকছে, আন ভেঙে গেলে টাঙ্গুর অবস্থা শেষ নাই। আমরা কোথায় যা দাঁড়া মাঙ্গে জমি জমা নাই। আমরা এই সরকারের কাছে আবেদন করি যে আমাদের এই যমুনার বাঁধ এই থেকে যেন আমরা রক্ষা পাই, অতি দ্রুত যেন কাজ করে পানি বোর্ডকে অনুমতি দেওয়া হোক। অব্যাহত ভাঙন নদীর পশ্চিম তীররক্ষা বাঁধের কাছাকাছি চলে এসেছে। নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান সহ ফসলি জমি ও বসত বাড়ি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্লাস হলো ওখানে আমাদের নদী সংরক্ষণ একটা বাঁধ আছে। নদী সংরক্ষণ বাঁধের বাইরে চর পড়েছিল, ওটা নদী মানে প্রচণ্ড ওখানে আঘাত আনার ফলে বাইরের চরটা কেটে গেছে। এখন আমাদের বাঁধ বরাবর নদী মানে বন্যা নিয়ন্ত্রণ না, আমাদের প্রোটেক্টিভ ওয়ার্ক বরাবর নদী এখন হিট করতেছে। ওখানে নদীর খুব চাপ আছে। এখন ওই নদীর যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্ক দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। ভাঙন প্রতিরোধের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে যে কাজ চলছে তা পর্যাপ্ত নয়। জরুরি ভিত্তিতে কাজের পরিধি বাড়ানোর দাবি তুলেছেন তারা। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। এবার আন্তর্জাতিক। ইরানের সাথে তিনি কোনো ধরনের আলোচনা করতে চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরো ধ্বংস করে দিয়েছে। এমন এক সময় ট্রাম্প এমন মন্তব্য করল যখন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা না দেয় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার প্রশ্নই ওঠে না। পর্তুগালের সমুদ্র সৈকতে বিশাল আকারের গোলাকার মেঘ সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্থানীয় অধিবাসী এবং পর্যটকদের মাঝে বিশেষ কৌতূহল এবং অনেক জিজ্ঞাসার সৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে এটি একটি বিরল আবহাওয়াজনিত ঘটনা যা পরিবেশগত পরিবর্তনেরও লক্ষণ। বিশেষজ্ঞদের মতে সুনামির মতো এমন বিরল মেঘ পরিবেশগত পরিবর্তনের সূচনা হতে পারে এবং এর বিস্তারিত বিশ্লেষণ করা প্রয়োজন। এরই মধ্যে এমন মেঘের উৎপত্তি এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা চলছে। এই ধরনের মেঘ সাধারণত সাগরের তাপমাত্রা, আর্দ্রতা এবং বাতাসের গতির সমন্বয়ে তৈরি হয়। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিভিন্ন দল এবং সরকারের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। জুলাইকে ফের ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টা।
গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচারের শুনানি শুরু। মামলা থেকে অব্যাহতি চাইবে স্টেট ডিফেন্স। এবং নিজস্ব ভবন ও আন্তর্জাতিক মানের শুটিং রেঞ্জ থাকলেও ফেডারেশনের অসহযোগিতায় অচল পাবনা রাইফেলস ক্লাব, সক্রিয় করার আশ্বাস প্রশাসনের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।